ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আমেরিকায় সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ ফাঁস, আমেরিকায় জয়ের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা। জয়কে গ্রেফতার করা হয়েছে, জয়কে গ্রেফতার করেছে পুলিশ। অবশেষে গ্রেফতার হলো সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার মিজানুর রহমান মিজান। রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান। দর্শক, ভীষণ রকমের একটি সুখবর। আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল রিজার্ভের পতন বা ধস, যেটা একদম নিচের দিকে নামছিল। যে রেমিটেন্স প্রবাহ থামিয়ে দিল রিজার্ভের পতন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করা হয়। মধ্যরাতে রাজধানীর মণিপুরি পাড়ায় মন্ত্রীর ছেলে শাফি মোসাদ্দেস খান জ্যোতিকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। অবশেষে খেলা কিন্তু জমে গেছে। বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নামতেছে সেনাবাহিনী। আপনারা যারা অনেকেই হতাশ হয়ে গিয়েছিলেন, আমিও কিন্তু হতাশ হয়ে গেছিলাম গতকালে। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে, আর শুধুমাত্র ন্যাচুরালি নামানো হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনীকে নিয়ে হঠাৎ করেই সরকারের এই সিদ্ধান্তের তাৎপর্য কি ঘটতে পারে, কাদের জন্য এটা দুঃসংবাদ, কারা এতে খুশি, কারাও খুশি, কেনই বা খুশি অখুশি, এর প্রভাবটা কি? বিএনপির অনেকের মধ্যে অলরেডি হাওতা শুরু হয়ে গিয়েছে যে দেশটা 111 সরকার এসে গিয়েছে, সেই 2007 সালের মতো ঘটনা ঘটে গিয়েছে। এতদিনে খবর হলো দর্শক, সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না, চুপচাপ থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে, অস্ত্র উদ্ধার হয় না। এখন কত ধানে কত চাল, এখন দর্শক টের পাবেন। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সত্যি সত্যি কোনো পদত্যাগপত্র না দিয়ে থাকেন রাষ্ট্রপতিকে, তাহলে কি হবে, কি হতে পারে? যারা প্রবাসী থেকে দীর্ঘদিন লড়াই করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, জনগণকে যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে, পিনাকি, মাহমুদুর রহমান, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসেন, নাহলে সরকারে থাকতে পারবেন না। দর্শক, একটা বিপদের উপর আরেকটা বিপদ এসে চেপেছে শেখ পরিবারের উপর। হঠাৎ করে জয়ের জন্য আরো একটি দুঃসংবাদ। দর্শক, কি সেই দুঃসংবাদ সেটি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। এমনকি দর্শক, এই যে বাংলাদেশে সেনাবাহিনীকে সমস্ত শক্তির অধিকারী করা হলো, দর্শক, এটার যেমন একটি ইতিবাচক দিক রয়েছে, ঠিক তেমনই নেতিবাচক দিকও রয়েছে। দর্শক, ইতিবাচক দিকটা কি? অর্থাৎ হঠাৎ করে ডক্টর ইউনূস একটি বৈঠকের মাধ্যমে যেই সিদ্ধান্তটি নিলেন, এখান থেকে আসলে আমরা ভালো কিছু আশা করতে পারবো কি? এমনকি দর্শক, নেতিবাচক কি? অর্থাৎ এই সিদ্ধান্তটি কি ডক্টর ইউনূসকে উৎখাত করতে সাহায্য করবে? অর্থাৎ কোনোভাবেই কি সেনা সদস্যগণ বাংলাদেশের সমস্ত ক্ষমতার অধিকারী হতে চাইবে? দর্শক, সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আমেরিকায় সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ ফাঁস, আমেরিকায় জয়ের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা। এবার ফাঁস হলো সজীব ওয়াজেদ জয়ের মহা লুটপাট আর দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য। দেশ পালাতক সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিষাক্ত ছোবল শুধুমাত্র লুটপাটে সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের 32 কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব ওয়াজেদ জয় তার নিজের নামে 10411 নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় 2018 সালের 30 ডিসেম্বর, অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে এই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব ওয়াজেদ জয়, যা বাংলাদেশি টাকায় 32 কোটি টাকার ওপরে। বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পূর্ণ ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটির ঠিকানা হল 9911 মিল রান রাইট, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম এবং 4 বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারে জয়ের থেকে 11 অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেন।
অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17,90,00,000 টাকায় বিক্রি করেন। তবে এই একই দামে জয় 30 মে 2019 সালে তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে এই বাড়িটি 1998 সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন $3,50,000 দিয়ে কিনেছিলেন। 2010 সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য। যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন, সজীব ওয়াজেদ জয়ের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসায়, অর্থাৎ 32 কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন। এখন প্রশ্ন হচ্ছে আসলে এটাকে আমরা কিভাবে দেখব, কিভাবে দেখা উচিত হবে, যদি কিন্তু আছে কিনা, বা আমরা যদি এটা মেনে নেই তাহলে কি কি সতর্কতা সহ মেনে নেব, আর যদি মেনে না নেই কেন এটাকে মেনে নেব না, সেটা নিয়ে আলাপ করতে চাই। প্রথম কথাটা হচ্ছে তারা এই ক্ষমতা পেয়ে কি কি করতে পারবেন, আগে সেটা জানি, তারপর আমরা বিশ্লেষণ করতে সুবিধা হবে। এখানে বলা হয়েছে যে প্রজ্ঞাপনটা আছে, ঢাকা পোস্ট একটা চমৎকার রিপোর্টে দেখিয়েছে কি কি জিনিস করতে হয়। আমি সিআরপিসি বের করে পড়তে যাচ্ছিলাম, তখন এটা পেলাম, রেডিমেড, ইটস ইজি, সহজে একত্র করে দেওয়া আছে। সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি 1998, 64, 65 ইত্যাদি কতগুলো ধারার কথা বলা হচ্ছে। তারা যেটা করেছেন, তারা বের করেছেন কি কি আছে। আমি 64 পড়ি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো হেফাজতে রাখার ক্ষমতা। 65 বলছে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। আমি খুব অল্প করে শর্টলি বলি, না হয় অনেক বেশি সময় লেগে যাবে। 83, 84, 86 এগুলোকে বলা হচ্ছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। 95, নথিপত্রের জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। 100 হচ্ছে ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা। 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা, সার্চ ওয়ারেন্টও জারি করতে পারে। 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 110 ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। 126 জামিন নিষ্পত্তি করার ক্ষমতা। 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দায়েরের ক্ষমতা। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা, এটা হচ্ছে 128। 130 হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। তারা বেআইনি সমাবেশ তারা ঠেকানোর জন্য আদেশ দিতে পারে, বেসামরিক শক্তি এবং সামরিক শক্তিও ব্যবহার করতে পারে। 133 স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। 142 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। এছাড়া বলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 যে ক্ষমতা দেয়া হয়েছে সেটাও তাদের ক্ষেত্রে দেয়া যেতে পারে। তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ধরনের ক্ষমতা পাবে, সেনাবাহিনীর কমিশনড অফিসাররা সেই ক্ষমতা পাবেন। এখন ডিবেটটা কোন জায়গায়? ডিবেটটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা প্রশাসনিক ক্ষমতা দেবো কিনা, এর মধ্যে কিছু বিচারিক ক্ষমতাও আছে। কারণ মোবাইল কোর্ট আসলে একটা বিচারের ব্যাপার, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন সমালোচনা করেছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা কোনোদিনও বিচার করার ক্ষমতা পেতে পারেন না, এটা অসাংবিধানিক। আমাদের বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের যে সংবিধানের আর্টিকেল 22 সেটার সাথে সরাসরি সাংঘর্ষিক, সুতরাং এটার প্রতিবাদ আমরা করেছি। এবং আমি অন্তত প্রাথমিকভাবে কথাটা বলে রাখতে চাই, সেনাবাহিনী যেন মোবাইল কোর্টের ক্ষমতাটা এটা দেয়া আছে, যেহেতু তাদের প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের যা যা ক্ষমতা তাই তারা পাবেন, সেই ক্ষেত্রে মোবাইল কোর্টের ক্ষমতাও তারা পাবেন। তারা এই ক্ষমতাটা যাতে ব্যবহার না করেন সেটা সবচেয়ে ভালো হবে। কিন্তু এখন তাদেরকে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা কেন দিতে হলো? আমরা জানি মিলিটারিকে এর মধ্যে যে ডিপ্লয় করা হয়েছে, বা শেখ হাসিনাও যখন তাদেরকে ডিপ্লয় করেছিলেন, সেটা হচ্ছে ইন অ্যাসিস্ট্যান্স টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা খেয়াল করব মিলিটারি যেখানেই গেছে, এমনকি এই গণঅভ্যুত্থানের সময় একটা জায়গায় গুলির আদেশ দিতে দেখা যায়, এবং সেখানেও একজন প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেনাবাহিনী গুলি করেছিল। তাহলে সেটা যেহেতু ছিল, তার মানে তাদের স্বাধীন সত্তা ছিল না, তারা তাদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। আমাদের মনে থাকার কথা, যখনই নির্বাচন আসে আমরা তখন একটা আলাপ অনেকে করতাম যে সেনাবাহিনী যদি ডিপ্লয় করতেই হয় সেটাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে করা উচিত। না হলে কি হচ্ছে, সরকারের ম্যাজিস্ট্রেটদের অধীনে যদি সেনাবাহিনী থাকে, সেই সেনাবাহিনী আদতে সরকার যা চাইবে তাই করবে। তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলেও যে সব স্বতঃস্ফূর্তভাবে করবে তা না, কিন্তু আমাদের পারসেপশন ছিল সেনাবাহিনী এই কাজটা এই দেশের পচে যাওয়া প্রশাসনের চাইতে মাচ বেটার করবে। সুতরাং এই দাবিটা কিন্তু আমরা একসময় করতাম। কিন্তু আজকে সেনাবাহিনীকে যখন এই ক্ষমতা দেওয়া হলো, সেটা নিয়ে কিছু প্রশ্ন কেউ কেউ করছেন, কিছু ভীতি কাউকে কাউকে তাড়া করছে। এখন কোন প্রেক্ষাপটে এটা দেওয়া হলো? আমি অন্তত বহুবার বলেছি, যেহেতু পুলিশ যথেষ্ট কার্যকরী হয়ে ওঠেনি, এবং পুলিশ কার্যকরী হয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে, মানে কাজ চালানোর মতো দক্ষতা এবং আত্মবিশ্বাস, পুলিশের মূল ল্যাক করছে আসলে আত্মবিশ্বাস, সেটা ফিরে আসতেও বেশ কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে দেশ একটা খুবই জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, সেই বিঘ্ন আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে, খুবই সম্ভাবনা আছে। এর মধ্যে আমরা যোগ করব, বাংলাদেশে হিন্দু টর্চার্ড হচ্ছে, এই ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা দেশের বাইরে থেকে হচ্ছে।
দেশের ভেতরে থেকে হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছেন। আমরা রোকেয়া প্রাচী এবং মাকসুদুল হকের কথা মনে করব, একজন বক্তব্য দিয়ে আরেকজন কলাম লিখে সেটা প্রকাশ করার চেষ্টা করছেন। দেশে উগ্র জঙ্গিবাদী, ইসলামী জঙ্গিবাদী দেশ দখল করে ফেলছে এবং এই অভ্যুত্থান তারা ঘটিয়েছে, এই ন্যারেটিভ দেশের ভেতরে আছে, বাইরে থেকে ভারত করছে। এই প্রেক্ষাপটের সামনে দুর্গাপূজা আসছে। আমরা নিশ্চয়ই বুঝতে পারি এই পূজাতে কোন অঘটন যদি ঘটে, সেই অঘটনটা কাকে বেনিফিশিয়ারি করবে। এখন সেনাবাহিনীকে আমরা যদি সিভিল ম্যাজিস্ট্রেসির, সিভিল প্রশাসনের অধীনে দেই, এর মধ্যেই অসংখ্য আওয়ামী লীগের নিযুক্ত লোকজন আছে। সুতরাং আমাদের জন্য খুব নিশ্চিন্ত থাকা খুব কঠিন। একই সাথে পুলিশও যদি যথেষ্ট ডিপ্লয় করা যায়, সেই পুলিশ কারা কেমন কিভাবে বিহেভ করবে, মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিনা, নানান প্রশ্ন আছে। সুতরাং এই সময় যদি মিলিটারি এই দায়িত্ব পালন করে, তার নিজের থেকে সে এই পদক্ষেপ নিতে পারে, সেটা অসাধারণ হবে। এবং শুধু সেই জায়গায় না, এর মধ্যেও দেশে নানা রকম অ্যাট্রোসিটিস ঘটেছে। মাজার ভাঙা হয়েছে অনেকগুলো, প্রায় 50টা। বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে। শুধু সেটাই না, বিভিন্ন এলাকায় সেই পুরনো চাঁদাবাজি ফিরে এসছে। শুধু মানুষ বদল হয়েছে, পরিবহন সেক্টরে, ব্যবসায়, এমনকি ফুটপাতেও চাঁদাবাজি ফিরে এসছে, নানান নামে এসছে। আমার কথা হচ্ছে, যার নামেই ঘটুক না কেন, যেই ঘটাক না কেন, এটা কন্ট্রোল করার দায়িত্ব সরাসরি সরকারের। সুতরাং সরকারকে এটা করতে হবে। সুতরাং আমি আমার টেক বলছি, সেনাবাহিনীকে এই দায়িত্ব দেয়া, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া, আমি স্ট্রংলি সমর্থন করি, খুব স্ট্রংলি সমর্থন করি। কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে। আমরা নিশ্চয়ই জানি সেনাবাহিনীর আসলে পুলিশের কাজ বা ম্যাজিস্ট্রেটের কাজ করার জন্য সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হয় না। ঠিক এই পয়েন্টে আমি ইভেন র্যাবে, সশস্ত্র বাহিনী থেকে অফিসারদেরকে আনা, জওয়ানদেরকে আনার শক্ত ক্রিটিক করেছি দীর্ঘদিন। তার ট্রেনিং কোনোভাবে সেটা না। পুলিশও গুলি করে, সেনাবাহিনীও গুলি করে, কিন্তু দুজনে গুলি করার ধরন ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। যদি আমাদের দেশে পুলিশকে সেনাবাহিনীর মতোই শুট টু কিল করা হয়েছে, গুলি করে মেরে ফেলার জন্য সেভাবেই ট্রেন করে ফেলা হয়েছিল, কিন্তু পুলিশের কাজ কোনোভাবেই সেটা ছিল না। একই সাথে অপরাধ তদন্ত, অপরাধী খুঁজে বের করা, তাদের নেটওয়ার্কের হদিস পাওয়া, তাদের কিভাবে সবাই সবকিছু মেনটেন করে, সোর্স থাকা, এই কাজগুলো আসলে পুলিশের দায়িত্ব। এবং দীর্ঘদিন পুলিশ কাজ করে এই ঘটনাগুলো, তাই দক্ষতা তাদের অর্জন করতে হচ্ছে এবং তারা সেই দক্ষতা তাদের আছে। এবং তাত্ত্বিকভাবে অন্তত পুলিশের খুব যত সম্ভব কম বল প্রয়োগ করে সিচুয়েশন হ্যান্ডেল করার ট্রেনিং থাকার কথা। কিন্তু সেনাবাহিনী এই কাজের জন্য ট্রেন না। তার কাজ হচ্ছে শত্রুকে, পুলিশ যাকে ফেস করে, শেখ হাসিনা বানিয়েছে জনগণকে পুলিশের শত্রু, কিন্তু জনগণ আসলে পুলিশের শত্রু ছিল না। পুলিশ ওই মাটির সন্তান, জনগণ ওই মাটির সন্তান। কখনো কখনো যদি প্রয়োজন হয়, পুলিশ বল প্রয়োগ করে তাদেরকে নিবৃত্ত করবে, সেটাই ছিল কথা। কিন্তু সেনাবাহিনী হচ্ছে এক্সক্লুসিভলি শত্রুকে ফেস করার জন্য। আমাদের সেনাবাহিনী লাগবে একটা যুদ্ধে, সুতরাং সেনাবাহিনী তাকে ডিল করবে সর্বশক্তি দিয়ে, তাকে হত্যা করার উদ্দেশ্যে। সুতরাং সেনাবাহিনী যখন এই দেশের মানুষদের সাথে কাজ করতে আসবে, সিভিলিয়ানদের সাথে কাজ করতে আসবে, নিজ দেশের মানুষের সাথে কাজ করতে আসবে, তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেল। একটা নিয়ে আমি আগেই ভিডিও করেছি এক্সক্লুসিভলি, সেটা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর 2জন মানুষ সেনাবাহিনীর বা যৌথ বাহিনীর কাস্টাডিতে মারা গেছে। গতকালও আরেকজন মারা গেছে। ময়মনসিংহ যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু। আগে 2জন আওয়ামী লীগের ছিল, এটা যুবদলের, সম্ভবত যুবদলের ছিল। আটক হওয়ার পর কাস্টাডিতে মারা গেছে। এই অভিযোগগুলো উঠতে পারে এবং এই ব্যাপারে যৌথ বাহিনীকে সেনাবাহিনীকে খুবই সতর্ক থাকতে হবে। আমরা এই বাংলাদেশে আর একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। আওয়ামী লীগেরও কারো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না, কারো উপরে কোনো অন্যায় চাই না। সুতরাং আমি আহ্বান জানাবো, তারা তাদের সর্বোচ্চ সহনশীলতা দেখাবেন, দেখিয়ে তারা এই জায়গাগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, যাতে একটা ঘটনাও না ঘটে। এটা শুধুমাত্র আমাদের দেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা এটা পছন্দ করি না, ব্যাপারটা এরকম না। বহুবার বলেছি, বাংলাদেশের উপরে নজর আছে সারা পৃথিবীর। সুতরাং এই সময় তাদের সতর্কতা খুব জরুরি। যারা প্রবাসী থেকে দীর্ঘদিন লড়াই করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, জনগণকে যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে, পিনাকি, মাহমুদুর রহমান, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, তাসলিম খলিলি, চুলকান্নান, শাহের, ফায়েজ, তাইয়েব, আরও যারা আছে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসেন, নাহলে সরকারে থাকতে পারবেন না। অস্ত্র শান দিচ্ছে, রাইফেল পরিষ্কার করছে, অস্ত্র পরিষ্কার করছে, AK-47 ঠিক করছে, সচিবালয়ের আওয়ামী দালাল সচিবদেরকে দিয়ে বিদ্রোহ করবে। মাননীয় উপদেষ্টাগণ, সরকার টিকাতে পারবেন না, লিখে নেন। যদি প্রবাসী যোদ্ধাদের বাংলাদেশে সসম্মানে বরণ না করে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা না দেন, তাদেরকে রাষ্ট্রের স্টেক হোল্ডার না বানান, তাহলে আওয়ামী লীগের দুর্বৃত্তরা
প্রশাসনে বসে থাকা আওয়ামী লীগের দুর্বৃত্তরা, ভারতের এজেন্টরা আপনাদেরকে সরকার চালাতে দিবে না। বিপ্লবীদেরকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় মর্যাদা দেন, মন্ত্রী পরিষদে বসার সুযোগ তৈরি করে দেন। সম্মান দিতে শিখুন, লড়াকুদের সম্মান দিতে শিখুন, বিপ্লবীদের সম্মান দিতে শিখুন। যদি বিপ্লবীদের সম্মান দিতে পারেন তাহলে নিজেও সম্মান পাবেন। সরকার যতদিন সরকার চালাতে চান ততদিন সরকার টিকে থাকবে। যদি বিপ্লবীদের অসম্মান করেন, যেটা গত 1 মাসের উপর করেছেন, সরকার চালাতে পারবেন না। আমি ডক্টর ইউনূস সাহেব, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাতে চাই, বিপ্লবীদের সরকারে ঢুকান। যদি ক্ষমতায় থাকতে চান, যদি বিপ্লবীদের সরকারে না আনেন, না নিয়ে আসেন, তাহলে সরকার টিকাতে পারবেন না। সব শকুনেরা আপনাকে, আপনার সরকারকে খেয়ে ফেলার জন্য একজোট হচ্ছে। ঢাকা শহরে হাজার হাজার বৈধ অস্ত্র, যেগুলো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়েছেন, সেগুলো কিন্তু একটা উদ্ধার হয় না। অবৈধ অস্ত্রের চোরাচুরি ঢাকা শহরে, সারা দেশের আওয়ামী দুর্বৃত্ত যারা, তারা সবাই ঢাকা শহরে ঢুকেছে, ঢাকা শহরে শক্ত অবস্থান নিয়েছে, জনবল ভিত্তি করছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে বা আপনি ঠিক কোন দলের সমর্থক হয়ে ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।